এই ব্যক্তিটি তার স্ত্রীকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছিল। তার স্ত্রী এটা জানতো না যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত রয়েছে। সেই কাজগুলো করে খুব মজা পেত। তার সাথে সে খুব পাষাণ ব্যক্তিও ছিল। তার স্ত্রী কি কখনো জানতে পারবে তার স্বামীর সত্যটা, নাকি তার সত্যটা আড়ালেই থেকে যাবে? সেটা জানতে হলে তোমাকে পুরো গল্পটাই দেখতে হবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা বিবেক নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে একজন সরকারি চাকরিজীবী ছিল। সে শহরের বাইরে চাকরি করত। সে সপ্তাহের মাথায় তার গ্রামের বাসায় আসতো। একদিন বিবেক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সেখানে তার ড্রয়ারে অনেক হোমিওপ্যাথি ওষুধ ছিল, যেগুলো সে সেবন করে সহবাসের সময় দীর্ঘায়িত করত। বিবেকের মা বিবেকের সাথে তার বাড়িতেই থাকতো, কিন্তু বিবেকের বাবা আলাদা থাকতো। বিবেকের মা বলে, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, যাওয়ার পথে তাকে দেখে যেও। তোমার ছোট ভাই ফোন করে আমাকে জানিয়েছে। পরক্ষণে বিবেকের স্ত্রী বিবেকের খাবার নিয়ে আসে। বিবেক সেগুলো ব্যাগে ভরে তার বাইক নিয়ে চলে আসে। বিবেকের একটা রোগ ছিল, সে যে কোনো কিছু খুব সহজেই ভুলে যেত। বিবেক যখন তার বাবার বাসায় আসে তখন সে ভেতরে কাউকে দেখতে পায় না। বিবেকের ছোট ভাইকে ফোন করে তার পিতার খবর জানতে চায়। তখন তার ছোট ভাই বলে, বাবাকে একটি কুকুর কামড় দিয়েছে, সে এখন ঠিক আছে। এরপর বিবেক একটি বাসে উঠে তার অফিসে যেতে থাকে। সেই বাসে একটি সুন্দরী মেয়েও ছিল। বিবেক তাকে দেখতে থাকে। বিবেক সেই মেয়েটির সাথে সম্পর্ক তৈরি করার কথা ভাবতে থাকে, কিন্তু সেই মেয়েটি বিবেকের দিকে একবারের জন্য তাকাচ্ছিল না। কিছু সময় পর বাসটি একটি হোটেলের সামনে আসে এবং সব যাত্রী নেমে যেতে থাকে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু বিবেক বাস থেকে নামে না। তার পাশে সে মেয়েটিও বাসের মধ্যে ছিল। বিবেক বাসের মধ্যেই তার টিফিনের খাবার খেতে থাকে। বিবেক সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটি তাকে পাত্তা দেয় না। বিবেক তার খাবার শেষ করেই ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বিবেক আবারও সেই বাসে উঠে পড়ে। এদিকে আমরা বিবেকের বাবাকে দেখতে পাই, যে এক ব্যক্তির সাথে তার স্ত্রীর সাথে দেখা করতে আসে আর বিভিন্ন বাহানা বানিয়ে বিবেকের মায়ের কাছে টাকা দিয়ে যেত। অপরদিকে বিবেক তার অফিসে পৌঁছে যায়। অফিসে একটি সুন্দরী মেয়ে আসে যার নাম দেবী। বিবেক সেই মেয়েটিকে দেখে নেয়। একটু পর দেবী যখন বিবেকের অফিস রুমে ঢুকে তখন বিবেক তার সাথে সুন্দরভাবে কথা বলে এবং তাকে ইমপ্রেস করতে থাকে। বিবেক বলে, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেবী বলে, আমার বাবা এই অফিসে চাকরি করত, কিন্তু হঠাৎই তার মৃত্যু হয়েছে। তার নামে এই অফিসে একটি ইন্স্যুরেন্স রয়েছে, আপনি শুধু সেই ইন্স্যুরেন্স পেপারে একটি সাইন করে দিবেন। বিবেক তার কথা রাজি হয়ে যায়। বিবেক আরো বলে, আপনার জন্য আমি চায়ের অর্ডার দিচ্ছি। দেবী তার কথা চা খেতে রাজি হয়ে যায়। এভাবে বিবেক মেয়েটিকে ইমপ্রেস করতে থাকে। অফিস শেষে বিবেক একটি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। ডাক্তারটি তাকে দেখে হেসে ফেলে। ডাক্তার বলে, আমার ওষুধে কি কাজ হচ্ছে? বিবেক বলে, আপনার ওষুধের সাথে আরো ওষুধ আমি ব্যবহার করছি। এটা শুনে ডাক্তার বলে, আপনি শুধু হোমিওপ্যাথি ঔষধ খান, এটি আস্তে আস্তে ভিতর থেকে রোগ নির্মূল করে। একটা সময় বিবেক বলে, ডাক্তার সাহেব, আমি কিভাবে সহবাসের সময় দীর্ঘায়িত করব? এর জন্য কি কোনো ঔষধ আছে? এটা শুনে ডাক্তার কিছু ঔষধ লিখে দেয় আর বলে, এটা খেলে তোমার সমস্যা দূর হবে। একটা সময় আমরা জানতে পারি বিবেক শহরে একটি মেয়ের বাসায় লিভিং রিলেশনশিপে রুম শেয়ার করে থাকতো। সেই বাসায় একজন অসুস্থ বৃদ্ধ ছিল, সে ছিল জ্যোতির মা। বৃদ্ধটি সবসময় বিছানাতে শুয়ে থাকতো। এই বৃদ্ধটির দেখাশোনা করতো এক যুগল স্বামী স্ত্রী। এরপর আমরা জ্যোতিকে দেখতে পাই, যে তার অফিস শেষ করে বাসায় ফিরে আসে। জ্যোতি একজন মডেলিং হতে চাইতো, যার জন্য সে অনেক পরিশ্রম করত। পরের দিন আমরা জ্যোতির বন্ধু ডায়নাকে দেখতে পাই। এখানে জ্যোতি ডায়নার কোম্পানিতে কাজ করত। কাজ শেষে জ্যোতি যখন বাসায় ফিরে তখন তার মায়ের কাছে যায়। এখানে জ্যোতির মা বিবেককে দেখতে পারতো না, কারণ সে জানতো বিবেক একজন খারাপ মানুষ। জ্যোতি তার মাকে খাবার খাওয়াতে থাকে। খাবার খাওয়ানো শেষ হলে জ্যোতি তার রুমে চলে আসে। তখন বিবেক ডাক্তার দেওয়া ওষুধটি খেয়ে নেয়। পরে বিবেক জ্যোতিকে একটি ড্রেস দেয় তাকে পরার জন্য, কিন্তু জ্যোতি সেটা পরতে চায় না। বিবেক তাকে জোর করে রাজি করায়। কিছু সময় পর জ্যোতি সেই ড্রেস পরে বিবেকের কাছে আসে। এখানে জ্যোতি তার বিছানায় শুয়ে পড়ে আর বিবেক তার সাথে মজা নিতে থাকে। পরের দিন সকালে বিবেক দেবীর সেই ইন্স্যুরেন্সের কাগজ নিয়ে তার অফিসে চলে আসে। এখানে আমরা দেখতে পাই দেবী একটি বিউটি পার্লারে চাকরি করত। বিবেকের কাছে সেই ইন্স্যুরেন্স পেপারটি দেখে দেবী খুশি হয়ে যায়। দেবী তাকে ধন্যবাদ জানায়। তখন বিবেক বলে, শুধু ধন্যবাদ দিলেই হবে না, আমাকে কফি খাওয়াতে হবে। দেবী বলে, অন্য কোনো একদিন, আজ আমার সময় হবে না। এখানে বিবেক তার দিকে খারাপ নজরে দেখতে থাকে। অন্যদিকে জ্যোতি রাতের ভয়েস দিতে থাকে, কিন্তু তার ভয়েস খারাপ হয় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। পরের দিন সকালে জ্যোতি ডায়নার সাথে দেখা করে এবং সব ঘটনা বলতে থাকে। ডায়না বিবেকের বিষয় জানতে চায়। জ্যোতি বলে, বিবেক আমাদের বাসায় ভাড়া থাকে, সে বাইরের খাবার খেতে পারে না, এই জন্য আমাদের কিচেন ব্যবহার করে আর আমাকে এক্সট্রা টাকা দেয়। এছাড়াও একদিন মায়ের অবস্থা খারাপ ছিল, তখন বিবেক তার মায়ের দেখাশোনা করছিল, আর এভাবেই তাকে আমার ভালো লাগতে শুরু করে। জ্যোতি আরো বলে, আমি জানি সে বিবাহিত, তবু আমি তাকে ভালোবাসি। সে আমার সাথে প্রতি রাতে ঘনিষ্ঠ হতে চায়, যেটা আমার ভালো লাগে না, কিন্তু সকাল হলে সে আবার স্বাভাবিক হয়ে যায়। এদিকে বিবেক তার গ্রামের বাড়ি চলে আসে। বিবেক রানীর সাথে ঘনিষ্ঠ হতে চায়, এর জন্য সে ওষুধ খেয়ে নেয়, কিন্তু রানী বাড়ির অনেক কাজ করার ফলে আজ তার সাথে ঘনিষ্ঠ হতে চায় না। ঠিক তখনই বিবেকের কাছে জ্যোতির ফোন আসে। জ্যোতি কান্না করে বলে তার মা মারা গেছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। জ্যোতি আরো বলে, তুমি কি
আসতে পারবে? উত্তরে বিবেক বলে, আমি গ্রামের বাড়ি এসেছি, এখন আমি আসতে পারবো না। পরদিন সকালে জ্যোতি ডায়নাকে সাথে নিয়ে তার মায়ের অন্তিম সৎকার করে। এভাবে কিছুদিন যাওয়ার পর বিবেক আবারও জ্যোতির বাসায় আসে আর তার মায়ের ছবিতে একটি মোমবাতি জ্বালিয়ে দেয়। এর সাথে বিবেক চলে আসে জ্যোতির কাছে। বিবেক আজও জ্যোতির সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু জ্যোতি বলে, আমার এই অবস্থায় কিছুই ভালো লাগছে না। কিন্তু বিবেক তার কথা না শুনে জোর করে তাকে ওষুধ খাইয়ে দেয়। জ্যোতি সহ্য করতে না পেরে বিবেককে ছুরি দিয়ে ভয় দেখায়। তখন বিবেক তাকে শান্তভাবে বোঝাতে থাকে। আর পরের দিন সকালে বিবেক দেবীর সাথে দেখা করে কফি খাওয়ার জন্য যেতে থাকে। ডায়না এসব দেখে ফেলে আর সাথে ডায়না তার ফোনে ভিডিও করে নেয়। পরক্ষণে ডায়না সেই ভিডিও জ্যোতিকে দেখাতে থাকে। এটা দেখে জ্যোতি খুব কষ্ট পায়। সে মুহূর্তে ডায়না বলে, বিবেক তোমাদের সবাইকে ঠকাচ্ছে, সে শুধু তার চাহিদা মেটানোর জন্য তোমাদের ব্যবহার করছে। ডায়না আরো বলে, বিবেকের এসব কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি দিতে হবে, যাতে সে আর কোনো মেয়ের সাথে খারাপ কাজ করতে না পারে। এরপর তারা দুজন বাসে উঠে বিবেকের গ্রামের বাড়ি যেতে রওনা দেয়। ঠিক তখনই বিবেক জ্যোতিকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? উত্তরে জ্যোতি বলে, আমি অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছি। জ্যোতি আরো বলে, এখানে মোবাইলে নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না। এটা শুনে বিবেক বলে, কোনো সমস্যা হলে আমাকে জানিও। এটা বলে বিবেক ফোন কেটে দেয়। এদিকে বিবেক দেবীকে কফি খাওয়ার কথা বলে তার বাসায় নিয়ে আসে। ভিতরে এসে বিবেক দেবীকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু দেবী তাকে ড্রিঙ্ক দিতে বারণ করে। এর একটু পর বিবেক দেবীর শরীরে টাচ করতে থাকে, এমনকি তার সাথে জবরদস্তি করতে থাকে। দেবী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, ভেবেছিলাম তুমি ভালো, কিন্তু তুমি আসলে অনেক খারাপ ব্যক্তি। এটা বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই সে ভাড়াটিয়া দুইজন বিবেকের এই কর্মকাণ্ড দেখে ফেলে। এটা দেখে বিবেক তাদের পাত্তা দেয় না। পরক্ষণে দরজা আটকে দিয়ে বিবেক ভিতরে চলে আসে আর ডয়ার খুলে সে ওষুধ খুঁজতে থাকে, কিন্তু জ্যোতি সে ওষুধগুলো আগে সেখান থেকে সরিয়ে রেখেছিল। পরে সে জ্যোতিকে ফোন করে, কিন্তু তাকে ফোনে পায় না। ঔষধ না পাওয়াতে বিবেক পাগলের মতো করতে থাকে। এদিকে ডায়না ও জ্যোতি বিবেকের গ্রামের বাড়ি চলে আসে। আর একটু পরে বিবেকের স্ত্রী রানীর সাথে দেখা হয়। তারা তিনজন একটি ক্যান্টিনে আসে। এখানে জ্যোতি বিবেকের সব অপকর্মের কথা রানীকে জানিয়ে দেয়। এইসব শোনার পর রানী কাঁদতে থাকে। সে খুব কষ্ট পায়। রানী ভাবতে থাকে সে কখনো কল্পনাও করতে পারেনি বিবেক তাকে ধোকা দিবে। তখন ডায়না বলে, আমরা এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমাদের এমন কিছু করতে হবে যাতে বিবেক আর অন্য কোনো মেয়ের সাথে এমনটা করতে না পারে। এটা শোনার পর রানী কিছুই বলে না। পরে রানী বাড়ি চলে আসে আর রাতে ব্যাগ থেকে সেই ওষুধ ছুঁড়ে ফেলতে থাকে আর কাঁদতে থাকে। সেই রাতে আবারও জ্যোতি রানীকে ফোন করে তার সিদ্ধান্ত জানতে চায়। রানী বলে, তোমাদের কিছু করতে হবে না, সে আমার স্বামী, বিষয়টা আমি দেখছি। এটা শুনে জ্যোতি বলে, ঠিক আছে, যেটা তুমি ভালো বুঝো সেটাই করো। এবার সাপ্তাহিক ছুটিতে বিবেক যখন গ্রামের বাড়ি আসে, ওই রাতে বিবেক রানীর সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু বিবেক এবার রানীকে হাত বেঁধে খুব টর্চার করে। পরদিন রানী যেদিকে ফোন করে বলে, বিবেক কখনোই ঠিক হবে না, তোমরা চাইলে তাকে শাস্তি দিতে পারো। এই বলে তারা সবাই এক হয়ে যায়। পরদিন রানী তার ছেলে ও তার মাকে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দেয়। আর বিবেক সাপ্তাহিক ছুটিতে সে বাড়িতে আসে। তখন সে ভিতরে ঢুকেই দেখতে পায় সেখানে ডায়না ও জেতি আগে থেকে উপস্থিত ছিল। বিবেক তাদের দুজনকে দেখে একটু ঘাবড়ে যায়। পরে সে তাদের সামনে চেয়ারে বসে পড়ে। সেই সময় জেতি ঘুমে স্প্রে তার মুখে মেরে দেয়। পরক্ষণে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ডায়না তার ক্যামেরা অন করে ভিডিও করতে লাইভে চলে যায়। এরপর রানী ও জ্যোতি ক্যামেরার সামনে তাদের সাথে হওয়া অন্যায়ের কথা বলতে থাকে। তখনই এই ভিডিও গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই ভিডিও সবাই দেখতে থাকে। গ্রামের লোক সবাই জেনে যায় বিবেকের চরিত্র সম্পর্কে। একটু পর বিবেকের বাড়ি গ্রামের লোকজন চলে আসে এবং কিছুক্ষণ পর সেখানে পুলিশে চলে আসে। পুলিশ আসতেই তারা তিনজন জানালার কাছে চলে আসে। পুলিশ বলে, তোমরা দরজা খোলো। এটা শুনে রানী বলে, আপনারা ভিতরে আসলে আমরা বিষ পান করবো। তারা আরো বলে, আমরা এই লাইভ সকাল পর্যন্ত করব। এই কথা শুনে পুলিশ ভয় পেয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভিতরে রানী বিবেককে খাবার খাওয়াতে থাকে, কিন্তু বিবেক সেই খাবার মুখে নিয়ে ডায়নার মুখে ছুঁড়ে মারে। তারা সবাই জানতো বিবেকের খাওয়ার পর অশ্রমে যেতে হয়, এই জন্য বিবেক অশ্রমে চলে যায়। সেখানে সে একটি লাঠি পায়। এটি নিয়ে সে বাইরে আসে তাদের আক্রমণ করতে, কিন্তু তার আগেই তারা তিনজন বিবেককে আবার বেঁধে ফেলে। বিবেক বলে, জ্যোতি তুমি আমার সাথে এমনটা কেন করলি? আমি তোমায় ভালোবাসি। এসব শুনে জ্যোতির কোনো রিয়াক্ট আসে না। ডায়না বলে, তোমার এসব নাটক বন্ধ করো। আর সকাল হতে বাইরে বিবেকের ছোট ভাই চলে আসে তার ভাইকে খুঁজতে, কিন্তু বাইরে থাকা পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। এদিকে ভিতরে তারা তিনজন বিবেকের খেয়াল রাখছিল। ভিতরে বিবেককে তারা কোনো কষ্ট দেয় না। এই সুযোগে বিবেক পালানোর চেষ্টা করে। অন্যদিকে বাইরে তখন অনেক লোক প্রশাসন চলে আসে। এইসব কাহিনী দেখে একজন মন্ত্রীও বিবেকের বাসায় চলে আসে। তখন ওই মন্ত্রীর কাছে তার স্ত্রী ফোন করে বলে সে যেন বিবেকের পক্ষ না নেয়। এটা শুনে মন্ত্রী সেখান থেকে চলে যায়। একটু পর ভিতরে রানী জ্যোতিকে বলে, এইসব শেষ হলে সে আবারও আমার সাথে অন্যায় করবে, আর সেটা আমাকে সহ্য করতে হবে। হঠাৎ তখনই সেখানে বিবেকের বাবা চলে আসে আর ভিতরে ঢুকে পড়ে। সে বলে, আমি কিছু বলতে চাই, আমার কথাগুলো আপনারা রেকর্ড করুন। এদিকে বাইরে আরো একজন মহিলা চলে আসে। তার বাবা আরো বলে, সে ছিল বিবেকের বাবার প্রেমিকা, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু গ্রামের লোকজন আমাকে খারাপ ভাবতো, আর এই জন্যই বিবেকের মায়ের সাথে আমার থাকা হয়নি। এরপর ওই মহিলাটি বলে, আমরা শুধু ছেলেদের দোষ দেখি, কিন্তু এটা সত্য যে একজন মেয়ের অনুমতি ছাড়া তার শরীরে স্পর্শ করা যায় না। এখানে আমাদেরও দোষ থাকে। পরক্ষণে রানী বলে, আমি তার সাথে থাকতে চাই না। জ্যোতি বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অন্যদিকে আমরা সেই বাসের ভেতরে থাকা মেয়েটিকে দেখতে পাই যে পুলিশ
পুলিশ স্টেশনে এসে বিবিকের নামে কমপ্লেন জমা দেয় আর বলে যায় তার কোনো সমস্যা হলে সেই দায়ভার বিবিকে নিতে হবে। এই বলে মেয়েটি চলে যেতে থাকে। আর এইখানে এই সুন্দর মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।